নমস্কার, আমি সোমা। ট্রাভেল ইন লাইফের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আমরা যাচ্ছি ভুটানে। আর ভুটানে যাওয়ার কিছু নিয়ম আছে, সেগুলি আমরা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো। ধৈর্য ধরে পুরো ব্লগটি দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে আমি কিছু কিছু পয়েন্ট নিয়ে বলবো, যার মধ্যে সর্বপ্রথম রয়েছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডে কিন্তু এখানে দেখতে চাইবে এবং ছবি তুলে নেবে, তারপর কিন্তু এন্ট্রি করাবে। পরের দিন ইমিগ্রেশন অফিসে যেতে হবে, মোটামুটি 40 মিনিটের মতো লাগবে এবং সামনে বসিয়ে নাম জিজ্ঞেস করবে, ভোটার আইডি কার্ডটি দেখবে এবং পারমিট আপনার হয়ে যাবে। ভোটার আইডি কার্ডে কিন্তু কোনো রকম প্রিন্টেড অথবা ল্যামিনেশন করা চলবে না। অরিজিনাল ভোটার আইডি কার্ডে কিন্তু এখানে দেখবে। যদি ভোটার আইডি কার্ডে কোনো রকম ল্যামিনেশন আর প্রিন্টেড থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই এন্ট্রি দেবে না। এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ আমাদের এখানে একজন সদস্য, যার এখানে ল্যামিনেশন করা হয়েছিল, তাকে কিন্তু ভেতরে এন্ট্রি করতে দেওয়া হয়নি, তাকে কিন্তু চলে যেতে হয়েছিল। তো এটি মাথায় রাখবেন। এখন বাজে হচ্ছে 8টা বাজতে চলেছে অলমোস্ট। প্রথম কথা, ট্রেন একটু লেট ছিল। আর এখন যেটা আমাদের হচ্ছে, এখানে আমরা এখন ফুড সেলিংয়ে রয়েছি। এখানে হচ্ছে আমাদের এন্ট্রি পাস হচ্ছে, তো চেকিং হলো। আর ইমিগ্রেশনটা আমাদের আজকে হবে না, যেহেতু আমাদের লেট হয়ে গেছে। তো আমাদের একটা টিম এসেছে এখানে, টোটাল 18 জনের। তো এই টিমটা ফুল টিম মিলে আমাদের কালকে ইমিগ্রেশন হবে। আর আজকে আমাদের চেকিং হলো, যেখানে ভোটার কার্ড, আমার ছেলে যেহেতু ছোটোর ভোটার কার্ড নেই, ওর হয়েছে ওই বার্থ সার্টিফিকেট ওর দেওয়া হয়েছে। তো আমাদের ভালো মতো চেকিং হলো, ফটো তুললো, এগুলো হয়ে গেল। তো এই হচ্ছে, তো আপনাদের ইনফরমেশানটা দিলাম। এবার আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পর আমি বাকি ইনফরমেশান দেবো। আমরা আমাদের এন্ট্রি পাস করার পরে চলে এসেছিলাম ফুড সেলিংয়ে, যেটি আমাদের হোটেলটি ভীষণই সুন্দর ছিল এবং এখানে আমরা এক রাত্রি থেকেছিলাম। আচ্ছা, আমি যে বলছিলাম যে কিছু পয়েন্ট আপনাদের বলবো, তার মধ্যে কিন্তু আরেকটি জিনিসও মাথায় রাখবেন, এসডিএফ এর ক্ষেত্রে কিন্তু প্রথম দিন আর শেষ দিন কিন্তু কোনো রকমের এন্ট্রি ফি লাগে না। পার ডে পার হেড 1200 টাকা করে লাগবে। 5 বছরের বাচ্চা কোনো রকম ফি লাগে না, কিন্তু 6 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের কিন্তু 600 টাকা করে ফি লাগে। আর গাইড কিন্তু ভুটানে বাধ্যতামূলক, গাইড খরচ পার ডে 2500 টাকা। আমি যাওয়ার আগে অনেক ব্লগে দেখেছিলাম যে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, তাদের কী রকমভাবে খাওয়ানোর সুবিধা কী নিয়ে যাব, কিন্তু সেভাবে আমি কিছুই পাইনি। তো আমি এখানে আপনাদের অবশ্যই গাইড করব, যদি সাথে কোনো বাচ্চা থাকে কোনো রকম চিন্তা করবেন না, কারণ সব জায়গাতেই মোটামুটি খাবার কিন্তু ভালো খাবারই রয়েছে, মানে আমরা আমাদের বাঙালি খাবারগুলি পেয়ে গেছি, সুতরাং অসুবিধা হয়নি। আর ডাল ভাত তো খুবই কমন, ডাল ভাতে যেহেতু ডালটাতে ঝাল থাকে না, তো বাচ্চারা সাধারণত খেতে পারে। আমি আমার ছেলেকে সব জায়গায় ডাল ভাত, তার সাথে চিকেন থাকলে চিকেন, ফিশ থাকলে ফিশ এবং এগ থাকলে এগ, এটাই খাইয়েছি। কোনো রকম সবজি খাওয়াইনি, কারণ সেটা হজমের সমস্যা হতে পারে বলে খাওয়াইনি। আর এখানে আমাদের কেক কাটিং হচ্ছিল। এটি হচ্ছে 25th সেলিব্রেশন হচ্ছিল, যেহেতু রাত্রিবেলা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই সকালবেলায় এই সেলিব্রেশনটা হয়ে গেছিলো। ভুটানের ট্রিপের কিন্তু সব থেকে ভালো যদি কোনো ট্রাভেলারের সাথে যেতে পারে, কারণ কোথায় কোন ডকুমেন্টেশন দিতে হবে, কোথায় এসডিএফ ফিস দিতে হবে, এইসব যাবতীয় জিনিস ট্রাভেল এজেন্সি কিন্তু ব্যবস্থা করে দেয়। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছি, মানে আমাদের কলকাতা থেকে শেষ দিন পর্যন্ত, হাসিমারা স্টেশন পর্যন্ত যাবতীয় খাওয়া থাকা, গাড়ি খরচ সব কিছুই কিন্তু তারাই ব্যবস্থা করে দিয়েছিল। আপনাকে শুধু সাইট সিনে যা করবে সেটির টাকা দিতে হয়েছিল, বাকি সমস্ত খরচা কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল। শিয়ালদা থেকে আমরা কাঞ্চনকন্যায় উঠে পরের দিন দুপুরে হাসিমারাতে নেমেছি। ট্রেন থেকে নামার পর আমাদের লাঞ্চ প্রোভাইড করেছিল, তারপর গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়িতে করেই আমরা ফুটেনসোলি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই যে আমাদের এখানে ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছিলো এবং তারপর আমরা এখান থেকে রওনা হব, তাই আমাদের এখানে আমাদের গাইডজি উগেনজি, ওনার নাম ছিলেন উগেনজি, আমরা যাত্রা শুরু করার আগে ভুটানি কিছু নিয়ম অনুযায়ী আমাদের স্টার্ট করা হচ্ছিল। এবং এখানে আমরা ফটো সেশনও করেছিলাম। আমরা ফুল গ্রুপে যতজন ছিলাম, আমরা ছিলাম টোটাল 13 জন, আর বাচ্চা নিয়েছিল 15 জন। সবাই মিলে এখানে আমরা ফটো তুলে নিয়েছিলাম। এবং তারপর এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার পেছনেই গাড়িটি রয়েছে, এটি ভুটানের বাস, সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। গুড মর্নিং, দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। ফাইনালি আমরা চলে এসেছি ভুটানে। এই হচ্ছে ভুটান, আর আমি হচ্ছি সোমা, আর আমার হাজব্যান্ড সুদীপ্ত। ট্রাভেল ইন লাইফে তোমরা দেখতে পাচ্ছ এখন ভুটানের ব্লগ। এই দেখো কি সুন্দর পেছনটা। এখন আমরা
এন্ট্রি পাস করলাম আর এখন ফুয়েরসোলিং থেকে আমরা এখন বেরিয়েছি সমস্ত এন্ট্রি পাস করে। কালকে রাতে আমাদের সব হয়ে গেছিলো, সেখানে আমাদের সবই চেক টেক করেছিল, চেক টেক হয়ে যাওয়ার পর আর আজকে আমাদের এন্ট্রি পাস হয়েছে। এন্ট্রি পাসে কিন্তু ভোটার আইডিটা কিন্তু মাস্ট, ওটা মাথায় রাখবে। ওটা না হলে কিন্তু মানে কিছু প্রবলেম হলে মানে একদম মানে অসুবিধা হচ্ছে। এর কারণ আমরা যে গ্রুপে এসেছিলাম আমাদের গ্রুপে একজনকে অ্যালাউ করেনি ভুটানে। তো যাই হোক, এখন তো আমরা এসে গেছি, এখন আমরা মনাস্ট্রিতে এসেছি। এই হচ্ছে মনাস্ট্রির সামনে। মনাস্ট্রির ভেতরে তো কোনো রকম ভিডিও করা যাবে না, তো ওটা ভিডিও দেওয়া যাবে না, কিন্তু বাইরেটা করা যাবে। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এখানে না ঠান্ডা বলতে কলকাতার মতনই ঠান্ডা আমার লাগছে, খুব ঠান্ডা না। কিন্তু যখন আমরা থিম্পুতে যাব বলছে মারাত্মক ঠান্ডা ওখানে। আর থিম্পুর উচ্চতা হচ্ছে ফুয়েরসোলিং থেকে কত বেশ 3000 2500 থেকে 3000-এর মতো সামথিং। তো চলো দেখতে থাকো আমাদের সাথে কেমন লাগছে ব্লগটা। আসো। এই জায়গাটির নাম হচ্ছে চেলেলা। প্রচণ্ড শীতলতম জায়গাটি, খুব ঠান্ডা লাগছিল আমাদের এখানে। আর এরপর আমরা লাঞ্চে যাব। তো এইখানটা আমরা কিছু ফটো সেশন করে নিলাম। জায়গাটি অপূর্ব সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরা, চারদিক জুড়ে পাহাড় রয়েছে আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে। তো এখানটি আমরা ভালো করে ঘুরে নিলাম জায়গাটি। আর ভুটানটি খুব সুন্দর একটি শহর, তো পরিষ্কার পরিচ্ছন্ন আর হর্ন ফ্রি। কোনো রকম গাড়িতে কোনো রকমের হর্ন শুনলাম না। আর টয়লেটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটি আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। মেয়েদের জন্য তো খুবই মানে ভালো একটা দিক। আর এরপর আমরা চলে আসলাম লাঞ্চে। আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু বুফে সিস্টেম পেয়েছি, হোটেলেই হোক বা বাইরে আমরা যখন খাওয়া দাওয়া করেছি সেখানে। আমি প্রথমে ঢুকেই আগে ছেলেকে খাওয়াতে শুরু করি, কারণ ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিই, যাতে কোনো রকম আমাদের জন্য কারো লেট না হয়ে যায়। আমি ভাত নিয়ে নিয়েছি, তার সাথে ডাল নিয়েছি যেটা একদমই ঝাল নয়, আর এখানে ছিল ফিশ, সেটা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। ওর খাওয়ার পর আমরা খাওয়া দাওয়াটি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য। এমনিতেই ভুটান ছোট্ট একটি দেশ, জনজাতি ওই 8 লক্ষের মতো হবে। তো এখানে আমি একটা ভালো নিয়ম জানতে পেরেছি। ভুটানে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা যায় প্রথম বাচ্চার ক্ষেত্রে। এরপর আমরা নেমে গেলাম এখানে একটি বাঁধ দেখতে। যদিও এই ওপর থেকে পুরোপুরি বাঁধটি দেখা যাচ্ছিল না, পরে আমরা দেখাবো এই বাঁধটি আরও ভালো করে দেখতে পাওয়া গেছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল। ড্রাইভারজি এখানে আমাদেরকে লজেন্স দিচ্ছিল, সেটাই আমরা এখানে খাচ্ছিলাম। আর এই যে দেখুন, ভুটানে কিন্তু পেট্রোলের দাম প্রচুর কম আমাদের ইন্ডিয়া থেকে, 65, দেখতেই পাচ্ছেন। আর তারপর আমরা চলে এসেছিলাম থিম্পুতে আমাদের হোটেলটির নাম ছিল মন্ত্রা হোম। এখানে এসেই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল। ছিল চা, গরম জল, আর তার সাথে ছিল পকোড়া, ছিল ভেজ পকোড়া। আর আমরা এখানে ডিনারটি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যেই করে নিতাম, কারণ এখানে নিয়মই হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে করে নিতে হবে ডিনার। 9টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যেত খাবারের জায়গাটি। আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, হিটার দেওয়া হয়েছিল বলে কিছুটা রক্ষে ছিল। আমার ছেলেও এগুলি খেয়েছে। ওকে আমি ওর জন্য আলাদা কোনো খাবার ব্যবস্থা করিনি এবং কোনো রকম অসুবিধা হয়নি। ओके हीटर, हाँ हाँ बेड वार्मर कहाँ? बेड वार्मर ना, जब आप लोग डिनर में आए थे ना, हाँ हाँ देखे ना, टू में उधर पे है सर, टू में रख दो। দিয়ে যাবে। আমি তো দেখিয়ে আসলাম। ফেলে দিই খাবারটা। এই যে এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিনারে কি কি ছিল। এই ছিল ভাত ছিল, তার সাথে চিকেন ছিল, স্যালাড ছিল,
আর ছিল হচ্ছে আলু, পেঁপে, মটরশুঁটি দিয়ে একটা তরকারিও ছিল, আর বেগুনের ভাজা ছিল যেটা সরু সরু করে করা হয়েছিল, ডাল ফ্রাই ছিল, হ্যাঁ, আর পাঁপড় ভাজা ছিল। সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার। হ্যাঁ, বাঙালির মতো তো মশলাপাতি ছিল না, হালকা ছিল, এতে আমাদের অসুবিধাও হয়নি পাহাড়ে কোনো রকম। আর আমার ছিল এগুলিই খেয়েছিল। ওকে আমি কোনো রকম ভেজিটেবল দিইনি, যাতে ওর হজমে কোনো রকম যাতে প্রবলেম না হয়। ভাত, মাংস, মাছ, ডিম এগুলিই ও খেয়েছিল। আর আমরা খাওয়া দাওয়ার পর, ডিনার করার পরে একটু থিম্পু শহরটি রাত্রিবেলা ঘুরতে বেরিয়েছিলাম। উফ, কী যে ঠান্ডা, কি বলবো আপনাদেরকে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছিল আমাদের। সবাইকে জানাচ্ছি এখন আমরা থিম্পুতে রয়েছি, আর থিম্পুতে এখন মারাত্মক পরিমাণ ঠান্ডা, মানে অলমোস্ট মাইনাসেই রয়েছে, বরফ পড়েনি কিন্তু গাছগুলোর মধ্যে পুরো সাদা হয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। আর রুমে ঢুকলে অতটাও অসুবিধা হচ্ছে না, কারণ রুম হিটারও রয়েছে, বেড হিটারও রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, স্নান কিন্তু করা যাচ্ছে না। গিজার তো 24 আওয়ার্স, এখানে জল গরমই রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই বাইরের প্রকৃতিটা, আসুন। এটা আমাদের রুম থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এখন এতটাই ঠান্ডা যে এখানটা এরকম হয়ে রয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের বাইরের ভিউ, অসাধারণ ভিউটা, পুরো পাহাড়টার মাঝখানে রোদ উঠেছিল, আর এখানে ছোট ছোট কিছু বাড়ি দেখা যাচ্ছে। ভুটানে বাড়িঘর অনেক কম, কারণ এখানে মানে অনেকটাই কম ভুটানে। আর এই যে আমাদের পুচকুটা দেখুন, দুষ্টি দুষ্টি করছে। এখানে যেহেতু প্রায় অলমোস্ট 95% আমাদের ইন্ডিয়ান পর্যটকরাই আসে, আর জনসংখ্যা খুবই কম, টোটাল মোটামুটি 8 লক্ষের মতো, তাই তো? 8 লক্ষের মতো তো। তো সেই আন্দাজে আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, সিমলা টিমলা, যে চারদিকে ছোটো 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 বাড়িঘর দেখা যায়, এখানে ওরকম না, পাহাড়গুলো মোটামুটি ফাঁকা একদম। আর এখানে না একটা জিনিস বলবো, মানে মারাত্মক পরিমাণে চড়াই উতরাই। রাস্তা তো খুবই সুন্দর, নো ডাউট, কিন্তু প্রচণ্ড পরিমাণে চড়াই উতরাই, মানে এই উঠছে এই নামছে, তো মানে কোমর পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো কালকে বেড হিটারটা পাওয়াতে মনে হচ্ছে যে একটা শেক টাইপের দিতে পারলাম, আরাম পেলাম। তো এই হচ্ছে, এখন আমরা যাবো ব্রেকফাস্টে, খাওয়া দাওয়া করবো, 8টা বাজতে চলেছে। খেয়ে দিয়ে আমরা থিম্পু সিটি আর কী কী সাইট সিন আছে ওটা দেখবো। এখনো পুরো জানি না কী কী সাইট সিন আছে। এবার চলে আসলাম আমরা ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাউরুটি, জেলি, বাটার দেওয়া ছিল, তার সাথে ছিল পুরি, তরকারি। আমার ছেলে খেয়েছিল কর্নফ্লেক্স আর দুধ, যদিও আমি এই কর্নফ্লেক্স আর দুধটি পরবর্তীকালে খাওয়াইনি, কারণ যেহেতু বাসে অনেক ঘন্টার জার্নি ছিল, যাতে ওর হজমে কোনো প্রবলেম না হয়। আর এখানে কিউই জুস ছিল, যেটি আমার ছেলে কিন্তু খুব ভালো খেয়েছিল, আর রিয়েল কিউই জুস, এখানে কোনো রকম মিক্সচার ছিল না। আর আমি এখানে যে সেদ্ধ ভাতটি হয় ওরা আমাকে করে দিচ্ছিলো, সেটাই আমি ছেলেকে খাইয়েছিলাম সকালে ব্রেকফাস্ট হিসাবে, এবং কিছু সময় মাঝে মাঝে সেদ্ধ ভাতটি সাথে করে ক্যারিও করেছিলাম, যাতে ও রাস্তার মধ্যে খিদে পেয়ে গেলে ও ওটি খেতে পারে। আর তাছাড়া চকলেট, বিস্কুট, কলা এগুলো সাথে রেখেছিলাম। বাচ্চা থাকলে কোনো রকম প্রবলেম হবার সম্ভাবনাই নেই যদি এগুলি আপনারা এই ব্যবস্থাগুলো করেন। আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি, ভুটান ট্রিপে কিন্তু আপনারা ক্যাশ অবশ্যই ক্যারি করবেন। 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট, কারণ এখানে কিন্তু গুগল পে সব জায়গাতে অ্যাভেলেবেল নয়, এবং সব জায়গাতেই ইন্ডিয়ান রুপিস কিন্তু চলে। তো এটি মাথায় রেখেই ক্যাশ নিয়ে বেরোবেন আপনারা। আমরাও সেই অনুযায়ী নিয়েছিলাম, আমাদেরকে এখান থেকে বলেই দেওয়া হয়েছিল। এবার আসুন আমরা একটু এবার থিম্পু সিটি ঘুরে বেড়াই। চলুন আপনাদেরকে দেখাই এরপর আমাদের কোথায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। থিম্পু থেকে আমরা প্রথম দিন যে সাইট সিনে এসেছিলাম, এই জায়গাটির নাম হচ্ছে দোচুলা পাস। 3150 মিটার এটি ওপরে। এখান থেকে প্যারানমিক যে হিমালয়াস ভিউজটা দারুণভাবে দেখতে পাওয়া যাবে। কিন্তু আমাদের একটু কপালটা খারাপ ছিল, কারণ সেই দিনকে ছিল আকাশে পুরোপুরি মেঘাচ্ছন্ন, তো আমরা সেভাবে দেখতেই পাইনি। কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এর ভিউ কিন্তু অপরূপ সৌন্দর্য। যাই হোক, তারপরে আমরা চারদিকটা একটু ঘুরে দেখে নিলাম। আকাশ তো হয়তো মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু এখানকার ভিউজ যা ছিল তা তো অপূর্ব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপর আমরা এখান থেকে চলে গেলাম, এখানেই রয়েছে একটি ছোট্ট ক্যাফে। আমরা সবাই গিয়েছিলাম টয়লেটের উদ্দেশ্যে। টয়লেটে যাওয়ার পর টয়লেট ছিল পরিষ্কারই, মোটামুটি বলবো, ভীষণ পরিষ্কার বলবো না।
তারপর এখানে আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। কফির এখানে পার হেড পড়েছিল আমাদের 120 টাকা করে, কিন্তু কফি মান এবং মানে গুণগত মান খুবই সুন্দর ছিল, আর স্বাদ তো ছিল ভীষণই সুন্দর। এই ভিডিওটি শেষ অবধি মন দিয়ে শুনুন, শেষ অবধি অনেক ছোট ছোট ইনফরমেশন আপনারা পাবেন যা আপনাদেরকে ভুটান ট্যুরের জন্য খুবই হেল্প করবে। এখানে একটি সাইট সিন থেকে আরেকটি সাইট সিনের যেতে কিন্তু বেশ সময় লেগেছিল। ভারী রাস্তা, আপ অ্যান্ড ডাউন তো থাকেই। ভালো করে আপনারা সাইট সিনগুলো দেখে নিয়ে গাইডের সাথে কিন্তু অবশ্যই কথা বলে নেবেন। এবার আমরা গিয়েছিলাম চিমনি লখাং বলে একটি জায়গা, যেটাকে বলা হয় ফার্টিলিটি টেম্পল, পুনাখাতেই রয়েছে, যেখানে বলা হয় কিনা যাদের বাচ্চা হয় না, যেসব কাপেলের বহুদিন বিবাহ হয়েছে কিন্তু বেবি আসেনি, তারা এখানে এসে মানত করলে তাদের অবশ্যই নাকি বাচ্চা হয়। এটা ভুটানিরা মেনে থাকেন এবং সেই অনুযায়ী বাচ্চা হওয়ার পরে এখানে এসে সেই বাচ্চাটির নামকরণও তারা এখানে করে থাকে। তো আমরা এখানে প্রচুর ফাইল দেখেছি, যেখানে সেই ফাইলগুলোর মধ্যে সমস্ত বাচ্চাদের ফটো দিয়ে তাদের নামকরণ কী হয়েছিল সেই সমস্ত কিছু রয়েছে। এবং যাদের বাচ্চা রয়েছে তারাও এখানে আসে বাচ্চাদের শুভ কামনা করার জন্য, যেটা আমরা গেছিলাম। আমার এখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল এবং গিয়ে সত্যিই খুব শান্তি লেগেছিল। আর জায়গাটি যাওয়ার আগে না বেশ কিছুটা জায়গা মানে কিছুটা হাঁটতে হয়, সেটিও খুব অপূর্ব সৌন্দর্যে ভরা ছিল। এখানে যেতে পার হেড 500 টাকা করে আমাদের লেগেছিল। इसका नाम है डिवाइन मैडमैन। डिवाइन मैडमैन, इसका नाम लामा टूपा किले भी बोलते हैं, लामा टूपा किले। सो एक बार वो पौड़े से पुणे का आने टाइम में दोचुला पहुंच गया, दोचुला पास में हम भी पहुंचे। দেখতেই পাচ্ছেন জায়গাটি কতটা সৌন্দর্য। এখানে কিন্তু ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা কিন্তু একদমই অ্যালাউ নেই। আর ভেতরটি খুবই সৌন্দর্য, মানে খুব সুন্দর। আর তারপর আমরা এখানে ভালো করে একটু পুজোও করে নিলাম। আচ্ছা, আপনাদেরকে কিছু জিনিস বলি, যেমন একটা হোটেল টিপস নিয়ে একটা আপনাদেরকে ইনফরমেশান দিই। হোটেল টিপস পার হেড একটা অ্যামাউন্ট দিতে হয়, যেটা আমাদের পার হেড করে পড়েছে 200 টাকার মতো পুরো ট্রিপে। এটি ডিপেন্ড করছে আপনাদের টিম মেম্বার ঠিক কতজনের ওপর রয়েছে। যেমন আমাদের টিম মেম্বার ছিল 13 জন আর 2টো বাচ্চা ছিল। 13 জন আমরা টাকা ডিভাইড করে নিয়েছি, তাতে আমাদের কিন্তু পড়েছে 200 টাকা করে। শেষের দিন আমার হাজবেন্ড এবং টিম মেম্বার একজন দাদা 200 400 টাকা করে ড্রাইভার এবং গাইডজিকে দিয়েছিল। টোটাল 1500 টাকা দিয়েছিল, কারণ ড্রাইভার আর গাইড কিন্তু আমাদের পুরো ট্রিপটা খুব ভালো করে ঘুরিয়েছিল। ভুটানের গাইডরা কিন্তু দেখলাম মানে টাইমের দিক থেকে খুবই সচেতন। টাইম মেনটেন্সটা খুবই জরুরি। এটি জরুরি খুবই, কারণ এই কারণে সাইট সিনগুলো কিন্তু ঠিক টাইমে না বেরোলে কিন্তু কমপ্লিট করা পসিবল হবে না। কারণ বললাম যে একটি জায়গা থেকে আরেকটি জায়গা মানে সাইট সিন করতে কিন্তু ভীষণ সময় সাপেক্ষ, তো টাইম মেনটেন্স করাটা কিন্তু খুবই জরুরি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্টিলিটি ভিলেজেরই কিছু জায়গা, যেখান থেকে আপনারা কিছু জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন, কিন্তু এখানে না ভীষণ দাম ছিল জিনিসপত্রের। আমার মনে হয় পারো থেকে কেনাটাই অনেক বেটার, মানে যদি আপনারা কেউ মার্কেটিং করতে চান। আর এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চে। আমরা বলেছিলাম যে আমরা যখন সাইট সিনে যাই বিভিন্ন জায়গায় হোটেলে দাঁড়ানো হয় লাঞ্চের জন্য, কারণ যেহেতু সাইট সিনটা আমাদের সারাদিন বাইরেই ঘুরছি, তো আমাদের লাঞ্চটা কিন্তু বাইরেই করানো হতো। সব জায়গা বুফে সিস্টেম। আর এগুলো কিন্তু আমরা যে ট্যুরের সাথে গেছিলাম, যারা আমাদের প্রোভাইড করেছিল, তারাই আমাদের প্রত্যেকটা জায়গায় লাঞ্চ প্রোভাইড করেছিল। আমরা গিয়েছিলাম হিমালয় জার্নি থেকে, যার ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, আমি লিঙ্ক সব কিছুই দিয়ে দেবো আপনাদেরকে, দেখে নেবেন, খুব ভালো লাগবে। আর এই যে লাঞ্চ আমাদের কী ছিল দেখে নিন। স্যালাড ছিল, ভাত ছিল, এটি একটা সবজি ছিল, ডাল ছিল, আর ছিল চিকেন ছিল, পাঁপড় ভাজা ছিল, আর এখানে আমরা মিষ্টি পেয়েছিলাম রসগোল্লা। আমার ছেলেকে আমি খাইয়েছিলাম ভাত, ডাল, তার সাথে চিকেন খেয়েছিল আর খেয়েছিল রসগোল্লা। সব জায়গায় আমি আমার ছেলে কী খেয়েছে সবটাই আপনাদেরকে জানাচ্ছি, কারণ অনেকেই বাচ্চা থাকে, তো ইনফরমেশন ঠিকমতো পেলে আপনাদের অবশ্যই গাইড হয়ে যাবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিভারটি, এই নদীটির নাম কি জানেন? এই নদীটির নাম হচ্ছে পচু এবং মোচু। এখানে দুটি নদী রয়েছে, পচু হচ্ছে ছেলে নদীটির নাম এবং মোচু হচ্ছে মেয়ে নদীটির নাম। আর এই যে এই ব্রিজটার ওপর দিয়ে আমি নাচ করতে করতে যাচ্ছি, এর নাম হচ্ছে সাসপেনশন ব্রিজ।
এইখানটা কিন্তু আমার অপূর্ব সুন্দর লেগেছিল, কিন্তু একটু ভয় ভয় লাগছিল, বৃষ্টি কিন্তু খুব দুলছিল। আমার আগে যে জেঠুটিকে ধরে নিয়ে যাচ্ছিলাম তার কিন্তু বেশ বয়স হয়েছিল, একটু তার ভয় ভয় লাগছিল, তো জেঠুকে আমি একটু ধরে ধরিয়ে নিয়ে যাচ্ছিলাম যাতে জেঠুরও একটু সুবিধা হয় আর পাছে আমারও একটু সুবিধা হয়। এই জায়গাটির নাম হচ্ছে পুনাখা জং, পচুমচ্চু নদীটি পাশেই এটি রয়েছে। গুড মর্নিং, আজকে থিম্পুতে হচ্ছে আমাদের লাস্ট ডে। এখন আমরা থিম্পু থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পরে, আর এরপর যাব হচ্ছে পারোর উদ্দেশ্যে। এখন ব্রেকফাস্ট করব, সবাই ঘুমাচ্ছে। আমি পুরো মানে ট্রিপে শ্যাম্পু দিইনি, আজকে তো শ্যাম্পু দিয়ে শান্তি লাগছে, চুলটা শুকিয়ে নিয়েছি। মারাত্মক ঠান্ডা, কিন্তু অসুবিধা হচ্ছে না, সমস্ত ফেসিলিটি আছে বলে অসুবিধা হচ্ছে না। গুড মর্নিং। আজকে থিম্পুতে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আছি হোটেল মন্ত্রা হোমে, আর থিম্পুতে আমাদের তো মানে খুব ভালো লেগেছে। হোটেলের রিভিউ অসাধারণ, মানে আমাদের দিক থেকে আমরা দিলাম 10/10, কারণ খাওয়া দাওয়া দেখো, খাওয়া দাওয়া তো আর বিশাল ইয়ে হবে না, তবে খাওয়া দাওয়া একদম আমরা বাঙালিয়ানা খাবার পেয়েছি। মাছ, ডাল, ভাত, মাংস সব রকমই খাবার পেয়েছি, আর ওদের মতো হালকা খাবার, মানে হালকা, বেশি স্পাইসি না। আর এছাড়াও আপনারা চাইলে ভুটানি খাবার তো পাবেনই। আর নর্মালি সকালবেলা ব্রেকফাস্টে যেমন পাউরুটি, লুচি, ঘুগনি, আজকে যেমন পরোটা ছিল। বাচ্চাদের খাবার আলাদা, হ্যাঁ বাচ্চাদের যেমন বললে বাচ্চাদের জন্য আলাদা করে খাবার করেছে। আর রুম সার্ভিস ব্যাপক, আর হোটেলের রুমগুলো বড় বড় আছে। তারপর সমস্ত রকম ব্যবস্থা আছে, যেমন হিটার রয়েছে, মানে রুম হিটার রয়েছে, বেড হিটার রয়েছে, আর 24 আওয়ার্স মানে গিজারে গরম জল রয়েছে, ওখানে হট ওয়াটার রয়েছে, খাওয়ার জন্য হট ওয়াটার 24 আওয়ার্স, কোনো রকম প্রবলেমই হয়নি। রুমে ঢুকলে তো ঠান্ডাই বুঝতে পারছি না। তো এখানে বেশ ঠান্ডা আছে শুনছি, আর 2 দিন বাদে এখানে মোটামুটি বরফ পড়বে। তো খুব ভালো ঘুরলাম, আর আজকে আমরা পারোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই আইল্যান্ডটাতে যাওয়ার পরে মানে মাইল খানিক হচ্ছে এইটুকু জল, হাঁটু জল, কিমে এতটা মারছে দেখা যাচ্ছে। হ্যাঁ, টিমের সকল মেম্বারদের সঙ্গে গল্প করতে করতে এবার আমরা পাড়ি দিচ্ছি নতুন জায়গায়। আমরা এবার থিম্পু থেকে আবার যাচ্ছি নতুন সাইট সিনে। জায়গাটির নাম হচ্ছে বুদ্ধা দোডেমা বা বুদ্ধা পয়েন্ট। এখানে 500 টাকা করে আমাদের পার হেড লেগেছিল, এবং এখানে আমরা এরপর গিয়েছিলাম। এখানে আমাদের গাইডজি মানে উগেনজি আমাদেরকে বলছিল সবাই একসাথে আসুন, উনি এখানে টিকিটটি করে নেন। যেখানে যেখানেই গিয়েছিলাম, মানে যেসব সাইট সিনে যেখানে যেখানে টিকিট কাটতে হয়েছিল সমস্ত আমাদের গাইডজি করে দিয়েছিলেন। এখানে আমরা ভেতরে যখন গিয়েছিলাম, ভেতরে তো বলেছিলাম কোনো রকম ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নয়। জুতো খুলে আমরা ভেতরে ঢুকেছিলাম। ভেতরে এখানে বুদ্ধের প্রায় অনেকগুলো মূর্তি ছিল, ছোট বড় মিলিয়ে। ছোট মূর্তি ছিল প্রায় 1 লক্ষের মতো, এবং বড় মূর্তি ছিল 25,000, মানে টোটাল ছিল 1,25,000 মূর্তি। ভেতরটি খুবই সুন্দর ছিল, এবং বুদ্ধের বিভিন্ন সময়ের স্টোরিগুলো বেশ আঁকা হয়েছিল, অঙ্কন করা হয়েছিল। তো এই পটগুলো ভীষণ সুন্দর ছিল, আপনাদের দেখাতে পারলে খুবই ভালো লাগতো। আর বাইরেটিও আমরা ভিডিও করেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব সৌন্দর্যে মোড়া ছিল, ভীষণ সুন্দর আর ভীষণ ঠান্ডা ছিল। এই যে আমি টিকিটটা দেখাচ্ছি আপনাদের, এটি ওই 500 টাকা যে কেটেছিলাম পার হেড করে সেই টিকিটটা। আর ওপর থেকে দেখুন পুনাখা শহরটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম মানে কি বলবো, পুরো মানে প্রত্যেকটা জায়গা যেন নিখুঁত করে সাজানো হয়েছে মনে হচ্ছে, যেমন করে আমরা সাজাই ওরকম করে মনে হচ্ছে সাজানো হয়েছে। তো এরপর আমরা চলে গেলাম ভুটানি হিন্দু টেম্পলে। ভুটানের রাজা এখানে হিন্দুদের জন্য হিন্দু টেম্পল তৈরি করে দিয়েছিল। এই যে ভুটানের 5ম রাজা, সেখানে গিয়ে আমরা শিব ঠাকুর দেখি। আমি কিন্তু এখানে অবশ্যই শিবের মাথায় জল ঢেলেছিলাম। আর ভেতরে ছিল কালী মায়ের মূর্তি ছিল, দুর্গা মায়ের বিভিন্ন রূপের মূর্তি ছিল মন্দিরের ভেতরে। সেটা তো আমি ভিডিও করতে পারিনি, তো আপনাদেরকে মুখেই বলছি। আর এখানে আমি সুন্দর করে ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা জুতে। ন্যাশনাল এখানে হচ্ছে টাকি প্রিজার্ভেশন, একটা ভুটানে, যেটা ভুটানি একটা পশু টাকিন বলে, সেখানে গেছিলাম। আমার কিন্তু জায়গাটি ভীষণ সুন্দর লেগেছিল। এখানে পাহাড়ের 300 টাকা করে লেগেছিল, বাচ্চাদের তো কোনো রকমই টাকা পয়সা লাগেনি।
আমার এটা ভালো লেগেছিল, কারণ এত সুন্দর করে জায়গাটি কিন্তু অনেক কিলোমিটার, মানে কি বলবো, ভীষণ মানে বড় জায়গা, ভীষণই বড় জায়গা, আর এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সব থেকে বলবো মানে ক্লিনেস্ট সিটি যে বলা হয় ভুটানকে, সত্যি ক্লিন, এতটাই ক্লিন মানে না গেলে আপনারা বিশ্বাস করবেন না। আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটি। আর দেখুন এই যে টাকিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টাকিন ছাড়াও আরও কিছু আমি পশু দেখেছিলাম, যেমন ইয়াক ছিল, কিছু ডিয়ার ছিল, কিছু পাখিও ছিল, আরও কিছু হতে পারে, আমি আর যেতে পারিনি, আমার পক্ষে আর যাওয়া পসিবলও হয়নি। আর বয়স্ক মানুষ ছিল, অনেক বয়স্ক মানুষ ছিল, যেমন তাদের পক্ষে 70 ঊর্ধ্ব এজেরও মানুষ ছিল, তাদের পক্ষে যাওয়া কখনোই পসিবল না। এখানে অনেকেই খাওয়া দাওয়া করেছিল আমাদের সাথে যারা গিয়েছিলেন টিম মেম্বাররা। তারপর আমরা চলে গিয়েছিলাম থিম্পু সিটি ঘুরতে। এই যে থিম্পু সিটি, আমরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন রকম মার্কেটগুলো ঘুরছিলাম, ছোট বড় অনেক রকমের মার্কেট রয়েছে, কেনাকাটাও করা যায়। আমরা এখান থেকে কিছুই কিনিনি, আমরা জাস্ট ঘুরে বেরিয়েছিলাম। আমাদের গাইডজি 30 মিনিটস টাইম দিয়েছিল, এবং টাইম মেনটেন্স বললাম না প্রচণ্ড জরুরি, সেটা কিন্তু মেনটেন করেই আমরা চলেছি, যাতে আমরা পরের জায়গাগুলো ভালোভাবে ঘুরতে পারি। আপনারা মন দিয়ে আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই শুনবেন, শেষ অবধি শুনবেন। এখানে অনেক রকম ইনফরমেশন আপনারা পাবেন, যা আপনাদের এই ট্যুরটি সম্পর্কে দারুণভাবে হেল্প করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জেঠু, আর এই হচ্ছে উগেনজি। এই জেঠু আমাদের সাথে এসেছিলেন ঘুরতে। আমাদের ট্যুরের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন ইনি, আর সবচেয়ে ছোট্ট মানুষটি ছিল আমার ছেলে। তো তারা দুজনেই একদম সুস্থ সবলভাবে ঘুরে বেরিয়েছিল। আর এই যে আমার ছেলে তার বন্ধুও পেয়ে গেছে, তারা দুজন মিলে ঘুরে বেরিয়েছে, বাসের মধ্যে খুব এনজয় করেছে। সত্যি বলছি, পুরো ট্যুরে আমার ছেলেকে নিয়ে কোনো রকম চিন্তা হয়নি, খুব আনন্দে ঘুরতে পেরেছে, ওই জন্য খাওয়া নিয়েও কোনো রকম ঝামেলা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন থিম্পু সিটি, কি সুন্দর পরিষ্কারভাবে সব নিয়ম মেনে সবাই যাচ্ছে, ট্রাফিক কি সুন্দর নিয়ম মেনে চলছে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। চলুন যাই লাঞ্চে কী কী আছে দেখে নিই। ছিল ভাত, তার সাথে রুটি। একটা কথা বলা হয়নি, সব জায়গায় দুপুরে বা রাতে রুটি কিন্তু অ্যাভেলেবেল ছিল, আর আমি রুটি খেতে ভীষণ ভালোবাসি, তাই রুটিটাই আমি বেশিরভাগ খেয়েছি, ভাতটা খাইনি। আর এই যে ডাল ছিল, এখানে কিন্তু পায়েসও ছিল, স্যালাড ছিল, পাঁপড় ভাজা ছিল। ছেলেকে এসেই ভাত, ডাল, পাঁপড় ভাজা, তার সাথে মাংস, এগুলো দিয়ে খাওয়ানো শুরু করে দিয়েছি। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিতাম, একসাথে খেতাম না, তাতে অসুবিধা হতো। ও খেয়ে নেওয়ার পরে আমরা খেতাম। থিম্পু থেকে এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে পাড়োর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিচ্ছি। এই পাঁচু নদী হচ্ছে আপনার পাড়োর একটি নদী। এই নদীটিতে আমাদের নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। সন্ধেবেলার দিকে আমরা নেমেছিলাম, ঠিক সন্ধে না, বিকেলেই বলতে পারে। প্রচণ্ড হাওয়া ছিল, একেবারে জমে যাচ্ছিলাম, তাই সেভাবে ফটো সেশন করতেই পারিনি। এখানে একটু সূর্যের আলোতে নামলে ভালো হতো। এবার রাতে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। রাতে কী ছিল দেখে নিন। এই যে ভাত ছিল, তরকারি ছিল, রুটি ছিল, তার সাথে ডাল ছিল, মাংস তো কমন ছিল। দুপুর রাতে মোটামুটি মাংসটা পেয়েছি, মাছ খুব কম পেয়েছিলাম, কারণ পাহাড়ি জায়গায় তো মাছ সেভাবে পাওয়া যায় না, তবে মাছ পেয়েছিলাম। রুই মাছ পেয়েছিলাম, তারপর কাতলা মাছ পেয়েছিলাম, একবার কিন্তু পাঙ্গাস মাছও পেয়েছিলাম, যদিও পাঙ্গাস মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। এই যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, সে একটুও ডিস্টার্ব করেনি। চলুন এবার আপনাদেরকে দেখাই আমাদের পাড়োর হোটেলের ভিউটা, কি সুন্দর দেখুন। আমি প্রত্যেকটি জায়গা মানে থিম্পু, ফুটসোলিং, পাড়ো, যেই হোটেলে ছিলাম প্রত্যেকটি হোটেল দুর্দান্ত ছিল। এবার ব্রেকফাস্টে চলে আসলাম। ব্রেকফাস্টে কী ছিল দেখুন। ব্রেকফাস্টে ছিল দুধ, কর্নফ্লেক্স, তার সাথে ছিল ওয়াটারমেলন, পুরি, সবজি সবই ছিল। আর আমার ছেলে এখানে সেদ্ধ ভাতটি খেয়েছে। তারপর আমরা চলে আসলাম পাড়ো ঘুরতে। এই যে আমরা কোথায় আসছি বলুন তো, এটা হচ্ছে টাইগার নেস্ট। টাইগার নেস্টের নাম তো আপনারা মোটামুটি প্রত্যেকেই শুনেছেন। এখানে কিন্তু ট্রেকও হয়, আপনারা যারা এখানে ট্রেক করতে চান তারা কিন্তু সেভাবেই আসবেন। আমরা যেহেতু সবার সাথে এসেছি, আমাদের পক্ষে ট্রেক করা পসিবল না, কারণ এখানে একটা দিন পুরোপুরি চলে যাবে। তো
তার জন্য একটি আলাদা গাড়ি বুক করতে হবে এবং সারাদিনের সময় লাগবে। বয়স্ক মানুষদের পক্ষে কিন্তু একটু অসুবিধাই হয়ে যাবে, কারণ প্রচণ্ড সিঁড়ি রয়েছে এবং 4-5 ঘন্টার ট্রেক আছে। হ্যাঁ, কারো পক্ষে এটা 2-3 ঘন্টাও সম্ভব, আবার কারো পক্ষে আরও বেশি টাইমও লাগতে পারে, সেটা নির্ভর করছে সেই মানুষটির ওপরে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার মতো দেখতে, এগুলো কিন্তু ঘোড়া না, আমি ভেবেছিলাম ঘোড়া, কিন্তু এগুলো ঘোড়া না, এগুলোকে খচ্চর বলা হয়। আর এই যে দুটো দুষ্টু, একজন ওপরে উঠে রয়েছে, একজন নিচে, ওরা শুধুই দুষ্টুমি করে গেছে। যাই হোক, ওরা তো মজা করেছে, এটাই ভীষণ ভালো লাগছে। আর আমরা টাইগার নেস্টে গিয়ে প্রচুর ভিডিও করেছি, প্রচুর রিলস করেছে। আপনারা আপনাদের ভিডিওগুলো দেখবেন, রিলসগুলো দেখবেন, খুব ভালো লাগবে। এবার আসুন আপনাদেরকে একটু মার্কেটে নিয়ে যাই। আমার খুব ইচ্ছে ছিল ভুটানে গিয়ে ভুটানি ড্রেস পরবো আর তারপর একটু নাচবো, মানে রিলস করব। তো সেই মতো আমি আমাদের উগেনজিকে বলেছিলাম, মানে যিনি আমাদের গাইড ছিলেন, তিনি সেই রকমই নিয়ে গিয়েছিল। এখানে 300 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছিল, আমরা সেই ড্রেসগুলো পরে নিয়েছিলাম। আমার বাবা আবার একটা গলার মালাও কিনেছিল, যেটার দাম নিয়েছিল প্রায় 450 টাকার মতো। সেটা পরে আমরা 2 বোন মিলে এখানে ফটো তুলেছিলাম, গান গেয়েছিলাম, নাচও করে ঘুরে বেরিয়ে। নমস্কার, আমি সোমা। আর এই যে আমাদের আজকে আমি ভুটানে এসে ভুটানিয়া ড্রেস পরে নিয়েছি। এটা হচ্ছে পারো, আমি পারোতে রয়েছি এই মুহূর্তে। আর কি সুন্দর সামনে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এই নদীটির নাম হচ্ছে পাঁচু নদী। আর কি সুন্দর রিমঝিম করে বয়ে যাচ্ছে নদীটি। আর এর আগেও আমরা নদী দেখেছিলাম, একজনের নাম হচ্ছে কচু, একজনের নাম হচ্ছে মচু। আর একটু আগে আমরা টাইগার নেস্ট থেকে ঘুরে এসেছি। আর এই যে আমি ড্রেস পরেছি, কেমন লাগছে? আজকের দিনটা সারাদিন ঘুরবো, আর আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন, পুরো ডিটেলস পেয়ে যাবেন। এবার আমরা যাচ্ছি নতুন একটি সাইট সিনে। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, তাই আমার বাবা মা আর যায়নি। এই জায়গাটির নাম হচ্ছে রিংপুং জং। এখানে বলতে পারেন সরকারি কার্যালয়, সরকারি কাজগুলো হয়। অনেকটি বড় জায়গা নিয়ে জায়গাটি, খুবই সুন্দর এবং খুব সাজানো গোছানো। এখানে আমাদের বলছিল কোনো রকম সাউন্ড না করতে, যেহেতু বাচ্চারা খুব দুষ্টুমি করছিল। তো আমরা এই জায়গাটি ঘুরে বেরিয়েছিলাম। প্রচণ্ড বড় জায়গা, আর সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা। এখানে একটা মজার জিনিস আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে আমরা এখানে টয়লেটে গিয়েছিলাম এবং দেখতে পাচ্ছিলাম এই যে বড় বড় জানলাগুলো দেখছেন না, পেছনের দিকে কিছু জানলা রয়েছে যেখানে বড় বড় মৌচাক রয়েছে, প্রচণ্ড বড় বড় মৌচাক রয়েছে। তো জানি না এখানে এগুলো চাষ করা হয় কি না। তো দেখে কিন্তু ভীষণ বেশ ভাল লাগছিল, এক রকমের অন্যরকম অনুভূতি হচ্ছিল। তো জং থেকে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তা তো, মানে বয়স্ক মানুষদের না খুবই অসুবিধা হয়ে যায়, অনেকটা ওপর নিচ। আর রাস্তা দিয়ে যখন আমরা মানে সাইড সিনে যাচ্ছি, মানে গাড়িতে করি, চড়াই উতরাই কিন্তু অসম্ভব, মানে কিছু কিছু জায়গায় না খুবই মারাত্মক। আর এবার চলুন একটু লাঞ্চ করে নিই, তারপর বাকি কথা বলি। এই যে লাঞ্চে কী কী আছে একটু দেখিয়ে নিই। হ্যাঁ, ভাত, ডাল, আজকে ছিল ডিম, আমার ছেলেও সেটিই খেয়েছিল। আচ্ছা, যে কথা বলছিলাম সেটি হচ্ছে যে চড়াই উতরাই কিন্তু ভীষণ রয়েছে। আর পারোতে না রাস্তা কিন্তু বেশ মানে খাদ রয়েছে, দেখলাম যে এখানে অনেক সময় উপর থেকে পাথর মানে ভেঙে পড়ছে, রাস্তা সারাইয়ের কাজও চলছিল। আর এখন আমরা এসে গেছি এই যে থিম্পু মার্কেটটি ঘুরবো বলে। এখানে বিভিন্ন জায়গা মার্কেট ঘুরে দেখছিলাম। আমি থিম্পুতে না একটা জিনিস দেখছিলাম, মানে থিম্পুটা ভুল কথা, ভুটানি। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এখানে কি মেয়ের সংখ্যা খুব কম, কিন্তু যা দেখলাম মার্কেটে কিন্তু মেয়েরাই বেশি। শপিংগুলোতে মানে সবগুলোতে সমস্ত মেয়েরাই এইসব জায়গাগুলো মেনটেন্স করছে। আমাদের প্যাকেজ ট্যুরটি ছিল, এটা পুরোপুরি প্যাকেজ ট্যুর, আর যেখানে আমাদের পার হেড 23,000 টাকা করে লেগেছিল। বাচ্চার জন্য একটা সিট নিয়েছিলাম, যেটাতে লেগেছিল 8,300 টাকা। সাইট সিনে যে যেমন যেতে চায় সেরকম করেই তার খরচ হবে। তবে সাইট সিন যেমন 300 টাকা, 500 টাকা, 1000 টাকা করে পড়ে। কিছু কিছু জায়গায় কিন্তু টয়লেটে 20 টাকা করে চার্জ নেয়। সব জায়গাতেই কিন্তু টয়লেটগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, কিছু জায়গা বাদ দিয়ে। 1-2 জায়গা আমি পেয়েছিলাম, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আমাদের ট্রাভেলার কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে। কোনো জায়গায় কিন্তু আমরা সেরকমভাবে কোনো প্রবলেমই ফেস করিনি। এটুকু বলতে পারি যে আমাদের কিন্তু পয়সা পুরো উসুল হয়ে গেছে, আমরা খুব ভালো ঘুরেছি।
আর এই যে এখন আমরা একটু পাড়োর মার্কেটগুলোতে ঘুরে নিচ্ছি, কারণ কালকেই তো আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে কিভাবে টাইম চলে যায়। এই যে দেখতে দেখতে একদম আমরা বাড়িতে যাওয়ার জার্নিও চলে আসছে, আবার একটা জার্নি কেন বলছি, কারণ নিচে নামতে কিন্তু আবার সেই 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে, তারপর তো ট্রেন জার্নি রয়েছে। দেখতে দেখতে কেমন 7 রাত্রি 8টা দিন পেরিয়ে গেল না। যাই হোক, এই যে মুখোশগুলো দেখছেন না, আমার বর কিন্তু একটা মুখোশ কিনেছিল। মুখোশগুলো না প্রচুর দাম। এই মুখোশগুলো একটা আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে 25,000 টাকা। ভাবুন তো কীরকম দাম। হ্যাঁ, তবে নিশ্চয়ই এর অনেকগুলো ব্যাপার আছে, এখানে অনেক পাথর দেওয়া থাকে, তার জন্যই দাম। না আমরা অত দামি কিছু কিনিনি, আমরা একটা ছোটো মুখোশই কিনে এনেছিলাম, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে মুখোশের শখ। ও পুরুলিয়াতে গিয়ে ওরকম মুখোশ কিনে এনেছিল। যাই হোক, এবার রাতের ডিনারটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। রাতের ডিনার খাওয়ার পরে আমরা ব্রেকফাস্টে চলে আসলাম। ব্রেকফাস্ট খাওয়ার পরেই তো আমরা বেরিয়ে পড়বো না, আজকেই বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম ওই যে বললাম স্টিম রাইস, কিছুটা খাইয়ে নিয়েছি আর সাথে করে নিয়ে গেছি, ট্রেনে খাইয়ে দেবো। ভালোই ছিল, ট্রেনে কোনো অসুবিধা হয়নি, ঠান্ডা তো কোনো অসুবিধা হয়নি। তো কেমন লাগলো আমাদের এই ট্যুরটা আমি এইভাবে বললাম। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম কিছু জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমস্ত কিছু অ্যান্সার দেব। আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমাদের পাড়োর হোটেলগুলো কিন্তু আমাদের দারুণ দিয়েছিল, প্রত্যেকটি হোটেল ভালো দিয়েছিল। আর হোটেল থেকে ভিউগুলো কিন্তু আমরা অসাধারণ পেয়েছিলাম। গাড়ি এসে গেছে, একটু একটু করে মন খারাপও হচ্ছে, বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি না। আর যাওয়ার সময় না রাস্তায় প্রচুর কুয়াশা পেয়েছিলাম, ওটা একটা দারুণ ভিউ পেয়েছিলাম, দেখার মতো, চারদিক পুরো সাদা হয়ে গেছিলো। যাই হোক, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়। ভালো থাকবেন আপনারা সবাই, আজকের মতো এখানেই, টাটা।